আসসালামু আলাইকুম বন্ধুরা, গল্প চয়নের অদ্ভুত এই গল্পের রাজ্যে আপনাকে স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি শিকারী কেনেথ অ্যান্ডারসনের লেখা দুর্ধর্ষ এক শিকার কাহিনী, বেলেন্দারের বিভীষিকা, দ্বিতীয় তথা শেষ পর্ব। তবে চলুন শুরু করি। সাধারণত কোনো বাঘকে লক্ষ্য করে গুলি করার পর দীর্ঘ সময় ওটা ওই এলাকা এড়িয়ে চলে, আর এ বাঘটা লক্ষ্য করে একটা না দুবার গুলি ছোড়া হয়েছে। তবে এই মানুষখেকোটা ইতিমধ্যে দুবার এমন আচরণ করেছে যা অন্য সব বাঘের সাথে ঠিক খাপ খায় না। পালিয়ে যে ফিরে আসলো, তারপর আবার পালিয়ে গেল। ওটা কি আবারও মরির কাছে ফিরে আসবে? অ্যান্ডারসন ভেবে দেখলেন, না ফেরার সম্ভাবনা ৯৯%। তারপরও বাঘটা ফিরে আসার ১% সম্ভাবনা রয়েই যাচ্ছে। তিনি দাঁড়িয়ে পড়লেন এবং ডাক্তারকে সম্ভাবনাটা ব্যাখ্যা করলেন। স্ট্যানলি সমর্থন জানিয়ে মাথা নাড়তেই তিনি আবার কুঁড়ের দিকে হাঁটতে শুরু করলেন। কুঁড়ে ঢুকে দরজা বন্ধ করে বসে থাকা লোকটা ও মহিলা দুজন অ্যান্ডারসনদের এত তাড়াতাড়ি ফিরে আসতে দেখে রীতিমতো বিস্মিত হলো। ফিরে আসবার কারণ জানাতেই তারা খুশি হয়ে উঠল। তবে অ্যান্ডারসনদের যে এই মুহূর্তে সফল হওয়ার কোনো সম্ভাবনা নেই, এ ধারণাটি প্রকাশ করতেও দ্বিধা করল না তারা। মরিটা যেখানে পড়ে আছে সেদিকে রওনা হলো তারা। জঙ্গলের যে অংশে মানুষখেকোটার সাথে তাদের অদ্ভুত লুকোচুরি খেলা হয়েছে, সে জায়গাটা অতিক্রমের সময় তারা খুব সতর্ক থাকলেন, কিন্তু বাঘটার কোনো চিহ্নই তারা দেখতে পেলেন না। অ্যান্ডারসন এখন কি করবেন? মানুষখেকোটা ফিরে আসার যে সামান্য সুযোগ আছে, তিনি এটাকে ভুলে যেতে চাচ্ছেন না। আবার ঝোপের মধ্যে লুকিয়ে থেকে সরাসরি বাঘের মুখে নিজেকে তুলে দিতেও তিনি রাজি নন। অ্যান্ডারসন যখন অনেক চিন্তা করেও এই সমস্যার কোনো কুলকিনারা করতে পারছেন না, এই সময় ডাক্তারের মাথায় দুর্দান্ত এক বুদ্ধি খেলে গেল। অবশ্য কুঁড়ের পুরুষ ও মহিলা দুজনের সাহায্য ছাড়া তার পরিকল্পনাটা সফল করা সম্ভব নয়, কারণ তাদেরকেই মরির কাছে একটা গর্ত খুঁড়তে হবে। গর্তটা অবশ্যই ডাক্তারের অবস্থান নেওয়া ও লুকিয়ে থাকার মতো প্রশস্ত আর গভীর হতে হবে। এখানেই তিনি মানুষখেকো আসা পর্যন্ত লুকিয়ে থাকবেন, তারপর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করার সুযোগটা নেবেন। ইতিমধ্যে ৩টার বেশি বেজে গেছে। তাদের অবশ্যই দ্রুত কাজ করতে হবে। কাজেই মন থেকে সমস্ত দ্বিধা ঝেড়ে ফেলে অ্যান্ডারসন ও স্ট্যানলি দ্রুত কুঁড়েতে ফিরে চললেন, এবং এখানে এসে তারা জানতে পারলেন কুঁড়ের অধিবাসীদের কাছে মাটি খোঁড়ার কোনো যন্ত্রপাতি নেই। দীর্ঘদিন এ এলাকায় রোগীদের চিকিৎসা করে জনপ্রিয় হয়ে ওঠা ডাক্তার এবার তার ভেলকি দেখালেন। স্বল্পতম সময়ের মধ্যে তিনি ট্যাগার্থি থেকে ৬ জন সাহায্যকারী লোক নিয়ে আসলেন, যারা সঙ্গে করে নিয়ে এসেছে গর্ত খোঁড়ার জন্য শাবল কুঠার ও বিশালাকৃতি ২টি ঝুড়ি। কুঁড়ের পুরুষ ও মহিলা সহ অ্যান্ডারসন এবার স্ট্যানলির ট্যাগার্থি থেকে আসা ৬ জন সাহায্যকারীর সাথে কাজে নেমে পড়লেন। অত্যন্ত দ্রুততার সাথে গর্ত খোঁড়া ও গর্ত থেকে উঠানো মাটি দূরে সরিয়ে ফেলার কাজ শেষ হলো। অ্যান্ডারসন অনুমান করলেন, মূল পরিকল্পনাকারী হিসেবে ডাক্তার অবশ্যই নিজে গর্তের ভেতর বসতে চাইবেন। তিনি এটাও জানেন যে শত তর্ক বিতর্ক করে তাকে এই সিদ্ধান্ত থেকে টলানো যাবে না। তিনি যদি তাকে বোঝার চেষ্টা করেন এমন এক ভয়ঙ্কর প্রাণীর মুখোমুখি হবার জন্য শটগান মোটেই উপযোগী নয়, তবে ডাক্তার জবাব দেবেন এত কাছ থেকে গুলি করার জন্য শটগানই সবচেয়ে উপযোগী। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শটগান যে চমৎকার কাজ করে তা অ্যান্ডারসনের পক্ষে অস্বীকার করাও সম্ভব নয়। অতএব সেদিনের মতো মানুষখেকো শিকারের চিন্তা বাদ দিতে হলো তাকে।
ঠিক হলো রাত কাটানোর জন্য ট্যাগার্থিতে ফিরে যাবেন অ্যান্ডারসন। ফিরে যাবার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই ওখান থেকে দুজন লোক এসে হাজির হলো। ডাক্তারের খোঁজে পুরো রাস্তাটাই তারা দৌড়াতে দৌড়াতে এসেছে। দুজনের একজন হলো গ্রামের তরুণ মোড়ল আর অন্যজন তার ভৃত্য। মোড়ল জানালেন তার সন্তান সম্ভবা স্ত্রী পানির পাত্র তুলতে গিয়ে পিছলে পড়ে যায়। তার বাচ্চা প্রসব হয়ে গেছে এবং তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। ডাক্তারকে অবশ্যই এখনই তার সাথে যেতে হবে। কথা বলার সময়ই মোড়ল মাটিতে খোঁড়া গর্ত ও স্ট্যানলির প্রস্তুতি দেখে বুঝে নিলেন ডাক্তার বাঘ শিকারের জন্য গর্তে নামছেন। কাজেই সে ডাক্তারকে তার সাথে যেতে রাজি করানোর জন্য উচ্চস্বরে বিলাপ শুরু করল। অগত্যা অ্যান্ডারসনকে গর্তে বসার সুযোগ দিয়ে কিছুটা অনিচ্ছা সত্ত্বে হলেও স্ট্যানলি ফিরে যাবার সিদ্ধান্ত নিলেন। তার মানে অ্যান্ডারসন একা হয়ে গেলেন। চারদিকে দ্রুত অন্ধকার নেমে আসছে দেখে গর্তটার মধ্যে নেমে আসলেন তিনি। গর্তের নিচের মাটিতে উবু হয়ে বসে উপরে তাকাতেই মাথার উপর আকাশের গোলাকার একটি অংশ চোখে পড়ল। এবার অ্যান্ডারসন তার লোডেড উইনচেস্টার রাইফেলের বাঁট উড়ুর উপর রেখে উপরের অংশ কোনাকুনিভাবে অন্য দেয়ালের প্রান্তে ঠেস দিয়ে রাখলেন। গর্তের ভিতর প্রায় কবরের নীরবতা নেমে এসেছে। কদাচিৎ সারাদিনের ব্যস্ততা শেষে রাতের আশ্রয়ে ফিরে চলা বনমোরগ, ময়ূর ও অন্য প্রাণীদের ক্ষীণ ডাক ভেসে আসছে। এখানে বসে মানুষকে কোটার করা মৃদু কোনো শব্দ শুনবার আশা দুরাশা ছাড়া আর কিছু নয়। একটা দীর্ঘ কালো কাঠামো যখন অ্যান্ডারসনের মাথার উপরের বৃত্তাকার আকাশপথটা অতিক্রম করল, তখন পুরো প্রকৃতি অন্ধকারে ঢেকে গেছে। একটা নাইটজার একটু নিচ দিয়ে উড়ে যেয়ে মরির ছিন্ন ভিন্ন হাড়গুলোর সাথে লেগে থাকা মাংসের উপর ঝাঁপিয়ে পড়া পোকামাকড়গুলোকে খাবার সম্ভাবনা যাচাই করছে। মরির উপর বসার প্রস্তুতি নিতে থাকা কয়েকটা মাছি অ্যান্ডারসনের মাথার উপর ভন ভন শব্দ করে উড়ে বেড়াচ্ছে। এদিকে সারাদিন সূর্যের তাপে সিদ্ধ হওয়া মরিটা থেকে বের হওয়া প্রচণ্ড দুর্গন্ধ বাড়তে বাড়তে এমন পর্যায়ে পৌঁছে গেছে যে মনে হচ্ছে এটা মাটির সাথে আটকে আছে এবং এখন জোয়ারের মতো গর্তের ভিতরে নেমে আসছে। বাঘটা কি চলে এসেছে? তবে কি ওটা এই মুহূর্তে মরিটা খাচ্ছে? সে কি জানে তার কাছে অস্বাভাবিক কিছু একটা আছে? অ্যান্ডারসন ইতিমধ্যে ভাবতে শুরু করলেন মোড়লের স্ত্রীকে বাঁচানোর চেষ্টায় সফল হয়েছেন স্ট্যানলি। এই সময় তিনি প্রথমবারের মতো শব্দটা শুনলেন। ক্ষীণ কিন্তু নিশ্চিতভাবে কারো জোরে শ্বাস নেওয়ার শব্দ। এটা অবশ্যই মানুষ খেকোটার আওয়াজ। বাঘটা তার অবস্থান সম্পর্কে নিশ্চিত। গুড়ি মেরে আস্তে আস্তে এদিকেই এগিয়ে আসছে। আপনা আপনি তার হাতটা রাইফেলের উপর চলে আসলো। শব্দটা এক মুহূর্তের জন্য থেমে গেল। তারপরে তিনি হঠাৎ বেশ জোরে একটা হিস হিস শব্দ শুনলেন। আবার সব কিছু নীরব হয়ে গেল। তবে কি মানুষ খেকোটা নয়, মরি অতিক্রম করছে একটা চিতাবাঘ? বেশ কিছুটা সময় তিনি আর কোনো শব্দ শুনতে পেলেন না। তারপরই ভোঁতা একটা শব্দ হলো, যেন কোনো কিছু তার মাথার উপর দিয়ে গ্লাইড করে চলে গেল। বড় কোনো সাপই কি তবে শব্দটা করেছে? একটা কিংকোবরা? আরও দক্ষিণের জঙ্গলগুলোর তুলনায় এখানকার জঙ্গলের গাছপালা বেশি আর্দ্র হওয়ায় এই বিশেষ প্রজাতির শান্তের এদিককার অঞ্চলে ভালোই দেখা যায়। আবার নীরবতা। কান দুটোকে খাড়া করে রেখে অ্যান্ডারসন মাথার উপরে মৃদু আলোর উৎস দুটোর দিকে তাকালেন। এখনও জ্বলজ্বল করছে। বেশ কিছুক্ষণ তারা দুটোর সঙ্গ উপভোগ করলেন অ্যান্ডারসন। জোরে ফট করে একটা শব্দ হলো। তারপরই মানুষ খেকোটা এইমাত্র ভেঙে ফেলা হাড়টা চিবাতে শুরু করলো। খাবার সময় বাঘ যে শব্দ করে
তা থেকে তার মেজাজ সম্পর্কে ধারণা পাওয়া যায়। সাধারণত তৃপ্তি ও সন্তোষের সাথেই এই কাজটা করে সে। পর্যায়ক্রমে দাঁত দিয়ে মাংস ছেঁড়া ও চিবোনোর শব্দের সাথে সাথে ভোজন পর্ব এগুতে থাকে। এখানে দুটো বাঘ উপস্থিত, কিংবা ওটা একটা বাঘিনী, সাথে তার বাচ্চা আছে, কারণ চাপা গর্জন শোনা যাচ্ছে এবং কোনো কিছু নিয়ে একাধিক প্রাণীর বাকবিতণ্ডার শব্দ শোনা যাচ্ছে। আর মাঝে মাঝেই হুমকি মিশ্রিত ঘর ঘর শব্দ প্রমাণ করছে অন্য বাঘটা কিংবা কোনো একটা বাচ্চা মরির খুব কাছাকাছি চলে এসেছে। যদিও বাঘিনী তার বাচ্চাদের প্রচণ্ড ভালোবাসে এবং এমন নজিরও আছে যে নিজের বাচ্চাকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়ে দিয়েছে, তারপরেও নিজে পূর্ণ তৃপ্তি নিয়ে খাওয়া শেষ হওয়ার আগে তার বাচ্চাদের এর ভাগ দেন আসে। অ্যান্ডারসন গর্তের ভিতর বসে তার পরবর্তী করণীয় কি তা গভীরভাবে চিন্তা করতে লাগলেন। বাঘটাকে গুলি করার চেষ্টা করতে হলে তাকে অবশ্যই গর্তের কিনারা থেকে উপরে উঁকি মেরে ওটার অবস্থান চিহ্নিত করতে হবে। তারপর তাকে রাইফেলটা গর্ত থেকে বের করে নিশানা ঠিক করার জন্য গর্তের কিনারার মাটিতে ঠেস দিতে হবে। আর এই কাজগুলো করতে গিয়ে তাকে বেশ কিছুটা নড়াচড়া করতে হবে। তবে বাঘ কিংবা বাঘিনীর মনোযোগ যদি অন্যদিকে থাকে তবে তিনি গুলি করার একটা সুযোগ পেলেও পেতে পারেন। কিন্তু এখানে দ্বিতীয় একটা বাঘ উপস্থিত। এমনকি নিচ থেকে বের হয়ে আসা অ্যান্ডারসনের মাথা, কাঁধ কিংবা রাইফেল যদি বাচ্চাদের চোখে পড়ে যায় তাহলেও সমস্যা। অ্যান্ডারসনের হাতে অবশ্য আরও একটা বিকল্প আছে, তা হলো চুপচাপ গর্তের মধ্যে বসে থাকা এবং এদের খাওয়া শেষ করতে দেওয়া, তারপর নিজেদের পথে চলে যাক। কিন্তু তিনি এখানে এসেছেন মানুষ খেকোটাকে মারতে, গর্তের ভিতর লুকিয়ে বসে থাকতে নয়। বাঘটা এখনও খেয়েই চলেছে, সেই সাথে মাঝে মাঝেই অন্য বাঘটা কিংবা বাচ্চাদের মরির কাছ থেকে সরিয়ে রাখার জন্য ক্রুদ্ধ স্বরে গর্জন করে উঠছে। শেষ পর্যন্ত অ্যান্ডারসন তার পায়ের আঙুল ও হাঁটুর উপর ভর দিয়ে বসতে পারলেন এবং পায়ের ছড়ানো আঙুলের উপর শরীরের ভর সহনশীল করার জন্য হাত দুটোকে নিচে ছড়িয়ে দিলেন। তারপর খুব সাবধানে উঠতে শুরু করলেন। বেশ কিছুটা সময় পার হলো। তার হাত ও পায়ে ছড়িয়ে পড়ছে যন্ত্রণাদায়ক অনুভূতি, কিন্তু তিনি তাড়াহুড়ো করতে পারেন না। কাছে চলে আসা বাঘের গর্জন প্রচণ্ড হয়ে ওঠার পরেও না। আতঙ্কজনক একটা অনুভূতি যেন তাকে চেপে ধরতে চাচ্ছে। এদিকে শরীরের ভার বহনের জন্য অনেকটা সময় ছড়িয়ে রাখায় তার হাত ইতিমধ্যে কাঁপতে শুরু করেছে। হঠাৎ অ্যান্ডারসন বুঝতে পারলেন তার মাথা উপরের অংশ সমতলে পৌঁছে গেছে। তার পক্ষে কোনোভাবেই আর দেরি করা সম্ভব নয়, কারণ বাঘ বা বাঘিনী যদি এখন গর্তের দিকে তাকায় তবে তাকে দেখে ফেলবে, কিন্তু তিনি ওগুলোকে দেখতে পাবেন না। তিনি দ্রুত উপরে তুললেন মাথাটা। তার চোখ মাটির সমতলে পৌঁছে গেল। কয়েক হাত দূরে পাশ ফিরে বিশাল আকৃতির একটা বাঘ পেট ছড়িয়ে বসে আছে। হতভাগ্য লোকটার শরীরের একটা অংশ সামনের থাবা দুটো দিয়ে আঁকড়ে ধরে চিবুচ্ছে ওটা। তবে আরও আতঙ্কজনক ব্যাপার হলো কিছুটা দূরে বাঘটার মুখোমুখি আরও বিশাল আকৃতির পূর্ণবয়স্ক বাঘ বসে আছে। উৎসুক দৃষ্টিকে ওটা সঙ্গীর খাওয়া দেখছে। এই দ্বিতীয় বাঘটা অ্যান্ডারসনেরও মুখোমুখি এবং গর্তের উপর উঠে আসা তার মাথাটা দেখতে ওটার বিন্দুমাত্র অসুবিধে হলো না। বিস্ময়ে হতভাগ প্রাণীটা গর্জন করে উঠে দাঁড়িয়ে গেল। অ্যান্ডারসন দ্রুত মাথাটা নিচু করে ফেললেন। কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটনাটা ঘটে গেল। ভোজনরত বাঘটা অলসভাবে বসে নেই, সঙ্গীকে গর্জন করে লাফ দিয়ে উঠে দাঁড়াতে দেখে এবং ওটার উত্তেজনার কারণ যে গর্ত হতে বেরিয়ে আসা অ্যান্ডারসনের মাথা তা না জানা থাকায়
প্রাণীটা উপসংহারে পৌঁছে গেল তার সঙ্গী মরির ভাগ আদায়ের জন্য লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। প্রচণ্ড একটা গর্জন করে উঠল ওটা, তারপর সঙ্গীকে আক্রমণ করে বসল। অ্যান্ডারসন বুঝলেন এখন তার সুযোগ। প্রাণী দুটো নিজেদের নিয়ে এতই ব্যস্ত যে তার দিকে নজর দেওয়ার সময় পাবে না। দ্রুত নিজেকে উপরে তুলে ফেললেন তিনি। প্রথমে রাইফেল, তারপর মাথা, অবশেষে তার কাঁধ মাটির সমতলে পৌঁছালো। কিন্তু এই মুহূর্তে তিনি কিছুই দেখতে পাচ্ছেন না, কারণ যুদ্ধরত প্রাণীগুলোর ছড়িয়ে দেওয়া ধুলোয় চারদিক ঢেকে গেছে। এমনকি এদের চিৎকার কিংবা গর্জনও তিনি শুনতে পেলেন না। সম্ভবত দ্বিতীয় বাঘটা রণভঙ্গ দিয়ে পালিয়েছে, আর মানুষকে কোটা সেটাকে অনুসরণ করছে। জঙ্গল এখন পুরোপুরি শান্ত। অ্যান্ডারসন এর কোনো কূল কিনারা করতে পারছেন না। পুরো বিষয়টাই অস্বাভাবিক। এ সময় তার মাথায় চিন্তাটা আসলো, মানুষকে কোটা যদি আসলেই সঙ্গীর পিছু ধাওয়া করে ওটাকে তাড়িয়ে দিয়ে থাকে, তবে সে নিঃসন্দেহে মরির বাকি অংশ খাবার জন্য ফিরে আসবে। কাজেই দেরি না করে তিনি আবার গর্তে ঢুকে পড়লেন। অপেক্ষায় আছেন কখন মানুষ খেকোটা ফিরবে। এভাবে প্রায় আধ ঘন্টা পার হলো। তারপরই একজন মানুষের উঁচু প্রলম্বিত কণ্ঠের আর্তনাদ শুনতে পেলেন অ্যান্ডারসন। রাতের নীরবতাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে ক্রমান্বয়ে তীব্র থেকে তীব্রতর হতে থাকলো সেই আর্তচিৎকার। তারপর হঠাৎ করেই থেমে গেল। শব্দের তীব্রতা কমে অনেকটা ফোঁপানোর মতো আওয়াজ শোনা যেতে লাগলো। কেউ যেন কারো গলা টিপে ধরেছে। তারপরই আরও চিৎকার ও আর্তনাদ শুনলেন তিনি, আরও চড়া, আরও তীব্র। এবারের কণ্ঠের মালিক কুরের পুরুষ ও মহিলাদের একজন। সাহায্যের জন্য তারা চিৎকার করছে। আর তখনই অ্যান্ডারসন বুঝে ফেললেন আসলে কি ঘটেছে। দ্বিতীয় মহিলাকে মানুষ খেকো নিয়ে গেছে। অন্য বাঘটাকে তাড়া করার সময় কিংবা তাকে তার রাইফেলটা গর্ত থেকে বেরিয়ে আসতে দেখে পালানোর সময় ওটা নিঃসন্দেহে পুরুষ ও স্ত্রীলোক যে দুটো কুড়েতে শুয়েছে সেটাকে পাশ কাটিয়েছে। কিন্তু তার তৃতীয় শিকারকে বাঘটা পেল কীভাবে? সম্ভবত সেটা এত ক্রুদ্ধ হয়েছিল যে মহিলাটাকে কুড়েতে ঘুমিয়েছে সেটা থেকে তাকে সরাসরি টেনে হিঁচড়ে বের করে নিয়ে আসে। বাঘটা অবশ্য এখন তড়িৎ ও প্রচণ্ড আক্রমণে যাবার মতো ক্ষুধার্ত ছিল না, কারণ একটু আগেই সে ভালো পরিমাণ খাওয়া দাওয়া করেছে। অ্যান্ডারসন ঠিক বুঝতে পারছেন না তার এখন কি করা উচিত। তিনি কি গর্তের ভিতরে অপেক্ষা করবেন নাকি কুড়ির দিকে দৌড়ে যাবেন? নতুন আর একটা তাজা শিকার পাবার পর মানুষ খেকোটা প্রথম মরির রয়ে যাওয়া কখানা হাড়গোড়ের কাছে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। এদিকে এই অন্ধকারে তার পক্ষে দ্বিতীয় শিকার নিয়ে চলে যাওয়া বাঘটাকে অনুসরণ করা অসম্ভব। শেষ পর্যন্ত তিনি যেখানে আছেন সেখানেই অপেক্ষা করার সিদ্ধান্ত নিলেন। মানুষ খেকোটার তাড়া খেয়ে পালিয়ে যাওয়া বাঘটা এখানে ফিরে আসার একটা সম্ভাবনা আছে। সেক্ষেত্রে তিনি ওটাকে গুলি করার একটা সুযোগ পাবেন। যদিও এই বাঘটা মানুষ খেকো না, তবে এই মানুষ খেকোটার সঙ্গে থাকতে থাকতে অল্প কিছুদিনের মধ্যে পুরোপুরি মানুষ খেকোতে পরিণত হবে, তাতে কোনো সন্দেহ নেই। অ্যান্ডারসনের মনে পড়ল কী আগ্রহ নিয়ে মরিটার ভাগ পাওয়ার জন্য এটা মানুষ খেকোটার পাশে বসে অপেক্ষা করছিল। গর্তের ভিতর অস্বস্তিকর গরমে বসে থাকা এমনিতেই কষ্টকর, তার উপর আবার ছোট পিঁপড়া আর পোকামাকড়ের কামড়ে অ্যান্ডারসন রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছেন। তবে রাত 4টের আগে মরিটার কাছে কেউ আসলো না। জঙ্গলের নীরবতাও অটুট থাকল। তারপর অবশ্য একটা হায়না হাড়গুলো আবিষ্কার করল এবং সেই সাথে পরিস্থিতি বদলে গেল। বাঘের শরীরের গন্ধ পেয়েছে ওটা। তার জানা আছে চুরি করাটা ক্ষমার অযোগ্য অপরাধ। সে এও জানে যে চুরির দায়ে ধরা পড়ার একটাই অর্থ, নিশ্চিত মৃত্যু।
এদিকে মরি খাবার লোভ, অন্যদিকে বাঘের হাতে ধরা পড়লে মৃত্যুর আশঙ্কা। এই দুইয়ের মধ্যে পড়ে ওটা ঠিক কী করবে সিদ্ধান্ত নিতে পারছে না। এই দ্বিধার বেড়াজাল জড়িয়ে পড়ে ওটা চিৎকার করতে লাগলো। সেই সাথে পুরো বনকে জানিয়ে দিল সে একটা বিশাল সমস্যার মুখে পড়ে গেছে। কিন্তু এতে করে পরিস্থিতির কোনো রকম হেরফের হলো না। বাঘটা এখনও দেখা দেয়নি, তবে যে কোনো সময় এটা এখানে হাজির হতে পারে। আর বাঘ এখানে উপস্থিত হয়ে যদি হায়নাটাকে মরির কাছে দেখতে পায়, তবে হতভাগ্য প্রাণীটার ভাগ্যে কী ঘটবে তা সহজেই অনুমেয়। সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো অ্যান্ডারসনের একেবারে কাছেই ঘটনাটা ঘটবে, কিন্তু তিনি এতে কোনো হস্তক্ষেপ করতে পারবেন না। অ্যান্ডারসনের উপরের খোলা আকাশে ক্ষীণ একটা আলোর রেখা দেখা দিতে শুরু করেছে, যদিও ভোর হতে এখনও কিছুটা বাকি। এদিকে হায়নাটা চিৎকার থামিয়ে খাওয়া শুরু করেছে। ওটার হাড় চিবানোর শব্দ শুনলেন অ্যান্ডারসন। তারপরেই হায়নাটা দ্রুত বেগে চলে যাওয়ার শব্দ শুনতে পেলেন তিনি। কল্পনার চোখে দেখতে পাচ্ছেন হতভাগ্য প্রাণীটা নিজের চোয়ালের মাঝখানে একটা মানুষের হাড় কামড়ে ধরে রুদ্ধশ্বাসে দৌড়াচ্ছে। ভোর হওয়া পর্যন্ত অপেক্ষা করলেন অ্যান্ডারসন। তারপর খুব সাবধানে গর্ত থেকে উঠে আসলেন। চারপাশ একেবারেই ফাঁকা। এবার প্রায় অবশ হয়ে যাওয়া পা দুটোকে নাড়াচাড়া করে রক্ত চলাচলের ব্যবস্থা করলেন। কী ঘটেছে দেখার জন্য কুড়ের দিকে রওনা হলেন। সেখানে পৌঁছাতেই ভয়ঙ্কর একটা দৃশ্যের মুখোমুখি হলেন তিনি। ঘরের কোণে জড়সড় হয়ে লুকিয়ে রয়েছে লোকটা স্ত্রীকে নিয়ে। তাদের কাছ থেকে মর্মান্তিক ও ভীতিপ্রদ গল্পটা শুনলেন তিনি। মানুষকে কোটার হাতে মারা পড়া প্রথম লোকটার স্ত্রী আর তারা দুজন একই কুড়েতে রাত কাটাবার সিদ্ধান্ত নেয়। তিনজন দুটো কুড়োতে ভাগ হয়ে থাকার চেয়ে একটা কুড়েতে থাকলে মনে নিরাপত্তার অনুভূতিটা বেশি কাজ করে। শোবার জন্য পুরুষ লোকটা ঘরের চার প্রান্তের বেড়াগুলো থেকে সমান দূরত্বে অবস্থিত কুড়ের মধ্যবর্তী অপেক্ষাকৃত নিরাপদ জায়গাটা বেছে নিল। লোকটার স্ত্রী তার বাম পাশে শুল। দ্বিতীয় মহিলাটাকে তার পছন্দসই একটা জায়গায় শুয়ে পড়তে বলা হলো। সে কিছুটা ভয় পেয়েছিল, কিন্তু যেহেতু তার পক্ষে পুরুষ লোকটার ডান পাশে শোয়া সম্ভব নয়, সে তাদের কাছ থেকে যতটা সম্ভব দূরে শোবার সিদ্ধান্ত নিল। তাদের পা যেদিকে, তার বিপরীত পাশের প্যারার কাছাকাছি একটা জায়গায় শুয়ে পড়ল। কুড়েটা তুলনামূলকভাবে ছোটই। অনেকটা বর্গাকৃতি ঘরটার দৈর্ঘ্য ও প্রস্থ 12 ফুটের মতো। কুড়ের ঠিক মাঝখানে শুয়ে পড়া পুরুষ ও স্ত্রী লোকটার জন্য 6 ফুট জায়গা ছেড়ে দিয়ে এবং তাদের পা থেকে আরও 3 ফুট দূরত্ব রেখে দ্বিতীয় মহিলাটি যে জায়গায় শুল তার দূরত্ব কুড়ের এক প্রান্তের বেড়া থেকে 1 গজের বেশি হবে না। ভারতের প্রত্যন্ত অঞ্চলের গ্রামের এই কুড়েগুলোর নিচের প্রান্ত মাটি থেকে কয়েক ইঞ্চি উপরে থাকে, যেন ঘুণ পোকা রাতের অন্ধকারে নিচের প্রান্তবে দেয়ালে উঠতে আর দিনের আলোয় কুড়ের বেড়া কাটতে না পারে। আর এই ঘর তৈরির বিশেষ পদ্ধতির কারণে কুড়ের চারপাশেই বেড়া আর নিচের মাটির মধ্যে কিছুটা ফাঁকা বা উন্মুক্ত অবস্থায় থাকে। অন্য বাঘটাকে অনুসরণ করার কিংবা অ্যান্ডারসনের শরীরটাকে উপরে উঠতে দেখে পালিয়ে আসার সময় বাঘটা কুড়ের একেবারে পাশ দিয়ে যাচ্ছিল। মরি রেখে চলে আসতে হওয়ায় ওটার মেজাজ খুব তেতে ছিল। বাঘটা নিশ্চিতভাবে কুড়ের নিচের খোলা জায়গাটা দিয়ে এক পলকের জন্য ঘুমন্ত মহিলাটাকে দেখতে পায় কিংবা তার উপস্থিতি টের পায়। সামনের থাবা কুড়ের নিচের খোলা অংশ দিয়ে ঢুকিয়ে দিয়ে হতভাগ্য মহিলাটাকে আঁকড়ে ধরে। তারপর তাকে বাইরে বের করে আনার জন্য টানতে শুরু করে। মহিলাটার কান্না ও চিৎকারের শব্দ, যা অ্যান্ডারসনও শুনতে পেয়েছেন,
কুড়ের অন্য দুজনকে ঘুম থেকে জাগিয়ে তোলে। সাথে সাথেই তারা চিৎকার শুরু করে। ইত্যবসরে মানুষ খেকোটা মহিলাটার মাথা ও গলা কুড়ের বাইরের দিকে আনলো। নখ দিয়ে তার নাড়ি ভুঁড়ি ফালা ফালা করে দিয়ে তাকে মেরে ফেলতেও বেশি সময় নিল না সে। কিন্তু তারপরই বাধে বিপত্তি। মৃত মেয়ে লোকটার শরীরের বাকি অংশ কুড়ের ভিতর আটকে গেল। বাঘটা যখন তাকে টেনে নিয়ে যাচ্ছিল তখন মহিলাটি শেষ অবলম্বন হিসেবে কুড়ের বেড়াকে দাঁড় করিয়ে রাখা দুটো বাঁশকে আঁকড়ে ধরে। বাঘের প্রচণ্ড শক্তির কাছে নতি স্বীকার করে দুটো বাঁশই ভেঙে গেলেও একটা বাঁশের এক প্রান্ত মহিলাটির শাড়ি ও ব্লাউজ ভেদ করে তার মাংসের ভিতর সেধিয়ে যায়, আর এতেই মহিলার শরীরের বাকি অংশ বেড়ার অপর পাশে আটকা পড়ে। প্রথমে আক্রান্ত মহিলার তীক্ষ্ণ চিৎকার, তারপর তার সঙ্গীদের চেঁচামেচিতে বাঘটা এমনিতেই কিছুটা ভয় পেয়েছিল। তারপর তার শরীরের একটা অংশ কুড়ের ভিতর আটকে পড়তে দেখে মানুষ খেকোটা তার শিকারকে সঙ্গে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করে এখানেই দ্রুত ফেলে রেখে পালিয়ে যায়। অ্যান্ডারসনের সামনে পড়ে থাকা মৃতদেহটা এখন বীভৎস এক দৃশ্যের অবতারণা করেছে। বাঘটা নখ দিয়ে তার বুক চিরে দিয়েছে এবং এক স্তনের উপর থেকে পাঁজর পর্যন্ত ফালা ফালা করে ফেলেছে। তারপর এটা তার পেটের ডান পাশে কামড়ে ধরে এবং গলার ভিতরের বায়ুনালীটা ছিঁড়ে বের করে আনে। গলার হাড়গুলো ও ঝুলে থাকা চামড়াটা এখন কোনোভাবে মাথাটাকে দেহের বাকি অংশের সাথে আটকে রেখেছে। নিজের রক্তের ছোটোখাটো পুকুরের মধ্যে এখন মৃতদেহটা পড়ে আছে। তাদের সামনেই ঘটে যাওয়া ভয়ঙ্কর দৃশ্যটা দেখে হতবিহ্বল হয়ে পড়ে পুরুষ ও মহিলা। মানুষ খেকোটা চলে যাবার পরেও ঘরের অন্য প্রান্তে গুটিসুটি মেরে পড়েছিল তারা। প্রতি মুহূর্তেই তারা বাঘটা ফিরে আসার আশঙ্কা করছিল। তারা এতই আতঙ্কিত হয়ে পড়েছিল যে চারদিক যে ফর্সা হয়ে গেছে এটাও খেয়াল করেনি। অ্যান্ডারসনের কুড়ের দিকে হেঁটে আসার শব্দ শুনে মানুষ খেকোটা আবার ফিরে এসেছে মনে করে তারা গোঙাতে শুরু করে। তিনি যে বাঘ নন এটা বোঝানোর জন্য অ্যান্ডারসন বাধ্য হয়ে উচ্চস্বরে তাদের ডাকতে শুরু করেন। তার ডাকে পুরুষ ও মহিলাটি যেন সদ্বিদ ফিরে পায়। তারপরেই মাটিতে বসে পড়ে তারা কাঁদতে শুরু করলো। গত রাতের ভয়ঙ্কর স্মৃতি একই সাথে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়ার আনন্দ তাদের আবেগ আপ্লুত করে ফেলল। শান্ত হয়ে ঘটনাটা অ্যান্ডারসনকে খুলে বলতে তারা বেশ কিছুটা সময় নিল। তিনি যখন কুড়েতে ঢুকে পুনরায় ভিতরের ভয়ঙ্কর দৃশ্যটা দেখছেন তখন গত সন্ধ্যায় গর্ত তৈরি করার কাজে তাদের সাহায্য করা কয়েকজন লোকসহ স্ট্যানলি এখানে হাজির হলেন। তিনি প্রায় পুরোটা রাত জেগে কাটালেও রাইফেলের গুলির কোনো শব্দ পাননি, অথচ অ্যান্ডারসন যেখানে বসেছেন সেখান থেকে গুলি করলে এর শব্দ অবশ্যই বাতাসে ভেসে ট্যাগার্থি পৌঁছে যাওয়ার কথা। ডাক্তার সিদ্ধান্তে পৌঁছালেন হয় বাঘটা ফিরে আসেনি, নয়তো অ্যান্ডারসন নিজেই বাঘের হাতে মারা পড়েছেন। কাজেই কী হয়েছে তদন্ত করে দেখার জন্য ভোর হতেই তিনি দৌড়ে এখানে হাজির হয়েছেন। অ্যান্ডারসন প্রথমেই স্ট্যানলির দিকে যে প্রশ্নটা ছুড়ে দিলেন তা হলো মোড়লের স্ত্রী কেমন আছে। মানুষ খেকোটার কথা বাদ দিয়ে অন্য প্রসঙ্গে চলে যাওয়ায় কিছুটা হতাশ ডাক্তার একটু সময় চুপ করে থেকে জানালেন সে বিপদমুক্ত। অ্যান্ডারসন তাকে পুরো ঘটনাটা খুলে বললেন এবং তারপরই তারা দুজন তাদের পরবর্তী পরিকল্পনা দাঁড় করিয়ে ফেললেন। তারা পুরুষ ও মহিলাটিকে মালামাল সহ কুঁড়েঘর থেকে বের করে আনলেন। আপাতত অন্যদের সাথে গ্রামে ফিরে যাবার পরামর্শ দিলেন তাদেরকে। ঠিক হলো অ্যান্ডারসন মৃত স্ত্রী লোকটার লাশটা যে কুঁড়েতে পড়ে আছে সেখানে লুকিয়ে থাকবেন, অন্যদিকে স্ট্যানলি লুকোবেন পাশের কুঁড়েতে। স্বাভাবিক নিয়মে মানুষ খেকোটা অবশ্যই তার শিকারের কাছে ফিরে আসবার কথা, কিন্তু এখানে দ্বিতীয় একটা বাঘ আছে
যেটা এখনও পুরোপুরি মানুষ খেকো হয়নি। দ্বিতীয় কুড়েতে অপেক্ষায় থাকা ডাক্তার ওটার ব্যবস্থা করবেন। আগের ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে তারা এবার খুব সতর্কতার সাথে তাদের পরিকল্পনা সাজিয়েছেন। প্রথমত, তারা কেউই অন্যজন যেদিকে লুকোবেন সেদিকে গুলি ছুড়বেন না। দ্বিতীয়ত, স্ট্যানলি যদি একটা কিংবা দুটো বাঘকে দেখেও ফেলেন, তবুও তিনি অ্যান্ডারসনকে আসল খুনিটাকে মারার সুযোগ করে দেওয়ার জন্য মানুষ খেকোটা মরির দিকে না যাওয়া পর্যন্ত গুলি করা থেকে বিরত থাকবেন। অ্যান্ডারসন গুলি করার সাথে সাথে তিনি দ্বিতীয় বাঘটাকে গুলি করবেন, অবশ্য যদি সেটা তখনও তার দৃষ্টিসীমায় থাকে। বাড়তি সতর্কতার কারণ শেষ মুহূর্তে মারাত্মক কোনো ভুল থেকে রক্ষা পাওয়া। ডাক্তার যদি প্রথম গুলি করে বসেন, তবে তিনি ভুল বাঘটাকে গুলি করে ফেলার একটা ভালো আশঙ্কা আছে। সেক্ষেত্রে মানুষ খেকোটা পালিয়ে যাবে। মানুষ খেকোটার কথা আগে চিন্তা করতে হচ্ছে, যদিও অন্য বাঘটাকেও তারা মারতে চান, কিন্তু মানুষ খেকোটাকে অবশ্যই প্রথমে মারতে হবে। কোনোভাবেই ওটাকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া যাবে না। পুরো রাতটা না ঘুমিয়ে কাটানোর জন্য বেশ ক্লান্ত হয়ে পড়েছেন অ্যান্ডারসন। স্ট্যানলিকেও মোড়লের স্ত্রীর পিছনে রাতের একটা বড় অংশ নির্ঘুম কাটাতে হয়েছে, তবুও তার অবস্থা অ্যান্ডারসনের চেয়ে কিছুটা ভালো। কাজেই ঠিক হলো খাওয়া ও ছোট্ট একটা ঘুম দেওয়ার জন্য অ্যান্ডারসন এখন ট্যাগার্থি ফিরে যাবেন। বেলা 3টার দিকে বাড়তি খাবার, পানি, চা ও ডাক্তারের শটগানের ব্যারেলে লাগানোর একটা টর্চ নিয়ে তিনি এখানে ফিরে আসবেন। এই সময় অ্যান্ডারসনের মাথায় বুদ্ধিটা আসলো। ডাক্তারকে জানাতে তিনিও তার সাথে একমত হলেন। একটা কুড়ে থেকে পাটের একটা বস্তা নিয়ে তারা হাঁটতে হাঁটতে প্রথম মরিটার কাছে চলে আসলেন। অ্যান্ডারসনের পরিকল্পনা অনুযায়ী এখান থেকে মরির সমস্ত উচ্ছিষ্ট সরিয়ে ফেলা হবে, কারণ কোনো একটা বা দুটো বাঘই যদি পুরনো মরিটার কাছে ফিরে আসে, তবে তারা এখানে কিছুই খুঁজে পাবে না, যা তাদের দ্বিতীয় মরিটার কাছে, যেখানে অ্যান্ডারসনরা লুকিয়ে আছেন, সেই কুড়েগুলোর কাছে আসতে বাধ্য করবে। তাদের পিছু পিছু আসা লোকগুলোকে হাড়গুলো বস্তার ভেতর ঢোকানোর কথা বলতেই তারা সভয়ে পিছিয়ে গেল। অতএব স্ট্যানলি আর অ্যান্ডারসনকেই কাজে নেমে পড়তে হলো। স্ট্যানলি ডাক্তার, তাই তিনি এতে কিছু মনে করলেন না, কিন্তু অ্যান্ডারসনের জন্য বিষয়টা রীতিমতো কষ্টদায়ক ও অপ্রীতিকর। চারদিকে ছড়িয়ে থাকা হাড়ের প্রতিটি টুকরো ও কণা সংগ্রহ করে তারা থলেতে ভরে ফেললেন। যেহেতু সাথের কেউ এটা স্পর্শ করতে রাজি হলো না, অ্যান্ডারসনকেই বস্তাটা কাঁধে নিয়ে ট্যাগার্থির দিকে যাত্রা করতে হলো। হাড়গুলো থেকে বেরিয়ে আসা প্রচণ্ড গন্ধ তার নাকে এসে লাগছে, সেই সাথে অজর ধারায় ঝরছে নিজের শরীরে নিঃসৃত ঘাম। পচা মাংস ও হাড়সহ 18 তরল পদার্থ মাঝে মাঝেই বস্তা থেকে চুইয়ে চুইয়ে পড়ছে। স্থানীয় পুলিশ ফাঁড়ির সামনে এসে তিনি যখন বস্তাটা থপ করে মাটিতে রাখলেন, তখন তার হাত, কাঁধ ও গলার বস্তা থেকে বেরিয়ে আসা এই আঠালো পদার্থ লেগে আছে। কর্তব্যরত কনস্টেবল বিস্মিত দৃষ্টিতে অ্যান্ডারসনের দিকে তাকিয়ে থাকলো। ডাক্তারের ছোট্ট কোয়ার্টারটাতে পৌঁছতেই অ্যান্ডারসন জোরে হাঁক দিয়ে স্ট্যানলির চাকর ছেলেটাকে 1 গ্যালন চা বানানোর নির্দেশ দিয়ে বাথরুমে ঢুকে পড়লেন। দুর্গন্ধ ছড়াতে থাকা কাপড়গুলো ছেড়ে সেগুলো ভালোভাবে ধুয়ে এবং চমৎকার একটা গোসল দিয়ে যখন বের হয়ে আসলেন, তখন বেশ সুস্থ অনুভব করছেন। গোসল শেষে লাঞ্চের আগে তিনি যখন কাপের পর কাপ চা ধ্বংস করে চলেছেন, তখন ছেলেটা পরামর্শ দিল তার অন্তত লাঞ্চের জন্য পেটে কিছুটা জায়গা রাখা উচিত। কিন্তু অ্যান্ডারসন যখন খাওয়া শেষ করে উঠলেন, টেবিলের সামান্য খাবারও অবশিষ্ট নেই। তিনি লক্ষ্য করলেন প্রচুর খাদ্য ধ্বংসকারী এক পেটুক হিসাবে চাকর ছেলেটা তাকে এখন রীতিমতো শ্রদ্ধার দৃষ্টিতে দেখছে। তিনি ছেলেটাকে
ডাক্তারের লাঞ্চটা একপাশে রেখে তাদের দুজনের জন্য রাতের খাবার তৈরি করতে বললেন। অ্যান্ডারসন এগুলো নিয়ে বেলা 3টার দিকে কুড়ের দিকে রওনা হবেন। জবাবে ছেলেটা হতাশ ভঙ্গিতে মাথা ঝাঁকালো। তারপর সে রীতিমতো মর্মাহত হয়ে বলল, ডাক্তারের জন্য কোনো খাবার উচ্ছিষ্ট নেই, কারণ তিনি একাই পুরো খাবার সাবাড় করে দিয়েছেন। কাজেই অ্যান্ডারসনকে লাঞ্চ ও সেই সাথে তাদের দুজনের ডিনারের জন্য কিছু টাকা দিতে হবে। টাকা নিয়ে দুপুর 2:30টার দিকে জাগিয়ে দেবার কথা বলে বিছানায় গা এলিয়ে দিলেন তিনি। চাকরটা যখন তাকে ঘুম থেকে ডেকে তুলল তখন প্রায় 3টা বেজে গেছে। তবে ছেলেটা ইতিমধ্যে তাদের জন্য রান্না করা প্যাকেটগুলো তৈরি করে ফেলেছে এবং 2 ফ্লাস্ক চা ও পানির 2টি ক্যান্টিন নিয়ে যাবার জন্য প্রস্তুত করে রেখেছে। অ্যান্ডারসনকে এখন শুধু তার রাইফেল ও পানির ক্যান্টিন 2টি কাঁধে ঝুলিয়ে এবং ডাক্তারের টর্চ ও খাবারের ওজনদার ঝোলাটা নিয়ে বেরিয়ে পড়তে হবে। দ্রুত হেঁটে বেশ তাড়াতাড়ি তিনি কুঁড়েতে পৌঁছে গেলেন। খুদ পিপাসায় ইতিমধ্যেই বেশ কাতর হয়ে পড়া ডাক্তার নতুন কোনো সংবাদ দিতে পারলেন না। স্ট্যানলি লাঞ্চ করার ফাঁকে তারা তাদের পরিকল্পনাটা আবার ঝালাই করে নিলেন। বেলা 4টের দিকে দুজন আলাদা হলেন। অ্যান্ডারসন তার রাইফেল, টর্চ, রাতের খাবার, 1 ফ্লাস্ক চা ও পানির ক্যান্টিনটার সঙ্গে নিয়ে পাশের কুঁড়েটায় চলে আসলেন, যেখানে হতভাগ্য মহিলাটির বিভৎস দেহটা পড়ে আছে। লাশ থেকে যতটা সম্ভব দূরত্ব রেখে কুঁড়ের বিপরীত প্রান্তে তিনি অবস্থান নিলেন। ভোর হবার আগ পর্যন্ত 14 ঘন্টার দীর্ঘ সময় কাটানোর প্রস্তুতি হিসেবে নিজের বসাটা যতটা সম্ভব আরামপ্রদ করে নেবার চেষ্টা করলেন তিনি। অ্যান্ডারসন এক পায়ের উপর আরেক পা আড়াআড়িভাবে রেখে কোনো ধরনের নড়াচড়া ও শব্দ না করে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়ার অভ্যাস রপ্ত করেছেন অনেক আগেই। বন্যপ্রাণীর জন্য অপেক্ষা করতে হলে এর কোনো বিকল্প নেই। একটু নড়াচড়া কিংবা সামান্যতম শব্দ বন্যপ্রাণী বা পাখিদের কাছে শিকারীর উপস্থিতি প্রকাশ করে দেবে। শিকারী যে প্রাণীটার খোঁজে এসেছেন তার ঘ্রাণশক্তি তীব্র হয়ে থাকলে বাতাস কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে তাও গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। বাতাস যত বেশি তীব্র হবে শিকারীর গন্ধ তত দ্রুত প্রাণীটার কাছে পৌঁছে যাবে। আর এ কারণেই ভারতের হরিণ শিকারীরা জোর বাতাস বইছে এমন কোনো রাতে খুব কমই শিকারে বের হয়। বৃষ্টি শরীরের গন্ধ দ্রুত ছড়িয়ে পড়তে বাধা দেয়, কিন্তু বাঘ ছাড়া বনের অন্য প্রায় সব প্রাণী বৃষ্টির সময় নিরাপদ আশ্রয়ে চলে যায়। এমনকি প্রবল বৃষ্টিপাতের সময় বাঘ ও হাতির পালগুলোকেও তাদের চলাফেরা সীমাবদ্ধ করে ফেলতে হয়। তবে বাঘের ঘ্রাণশক্তি একেবারেই কম হওয়ায় এ মুহূর্তে অ্যান্ডারসনকে এ বিষয়টা মোটেও ঝামেলায় ফেলবে না। তবে কোনো নড়াচড়া কিংবা পায়ের শব্দের কারণে মানুষ খেকোটা যেন তার উপস্থিতি সম্পর্কে আগেই ধারণা না পেয়ে যায়। গত রাতের অভিযান এবং গত কয়েকদিনে যে পরিমাণ চমকের মুখোমুখি হয়েছে তাতে ধরে নেওয়া যায় বাঘ দুটি অত্যন্ত সতর্ক হয়ে গেছে। এটা আসলেই বিস্ময়কর যে একটা মানুষকেও কীভাবে সহজাত প্রবৃত্তির বশে তার শিকার আত্মরক্ষা করতে অক্ষম একজন সাধারণ মানুষের সাথে তার নিজের জীবন ছিনিয়ে নিতে সক্ষম এক শিকারীর পার্থক্য ধরে ফেলতে পারে। সূর্যের তাপ থেকে আড়ালে থাকায় মৃতদেহটা এখনও গন্ধ ছড়াতে শুরু করেনি। চারপাশের সব কিছুই একেবারেই শান্ত, কারণ মানুষ খেকোটার ভয়ে ট্যাগার্থি ও আশেপাশের গ্রামগুলোর রাখালেরা এখন গবাদি পশু জঙ্গলে চড়াতে নিয়ে আসে না। বিকালটা একরকম নীরবেই কাটল। ব্যতিক্রম বলতে শুধু মাংসের উপর ডিম ফোটাতে ব্যস্ত মাছিদের গুঞ্জন। সন্ধ্যার অন্ধকার ইতিমধ্যে গুড়ের ভিতর প্রভাব বিস্তার শুরু করেছে। একটু পরেই ভিতরটায় কিছু দেখা কষ্টকর হয়ে গেল। অবশ্য অ্যান্ডারসন ঘরের বেড়ার নিচের প্রান্ত ও মেঝের মধ্যকার ফাঁকটা দিয়ে বাইরের বিদায় নিতে গড়িমসি করা আলোর দেখা পাচ্ছেন।
চিতাবাঘ ও অন্য সব বড় আকৃতির বনবিড়ালের সংখ্যা কম থাকায় এদের প্রিয় শিকার হিসেবে পরিচিত বনমোরগদের এদিকের জঙ্গলে প্রচুর সংখ্যায় দেখা যায়। তাদের আর সেই সঙ্গে ময়ূরের ডাক অ্যান্ডারসনকে জানিয়ে দিল সূর্য অস্ত যাচ্ছে। কোনো শব্দ না করে সাবধানে রাতের খাবার সেরে ফেললেন এবং তারপর কয়েক ঢোক চা খেয়ে শরীরটা চাঙা করে নিলেন। পাখিদের কণ্ঠ মিলিয়ে যেতেই কাছে একটা চিত্রলের ডাক শুরু করলো। অ্যান্ডারসনের কানে ভেসে আসতে লাগলো দূরাগত এক সম্বরের পালের বিদায় সম্ভাষণ। প্রকৃতির এইসব আলামত ও পট পরিবর্তন তাকে জানিয়ে দিল সূর্য অস্ত গেছে। কুড়ের ভিতরটা অন্ধকার এখন রীতিমতো জাঁকিয়ে বসেছে। শিগগিরই নাইটজারেরা তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার জুড়ে দিল। উপত্যকার নিচের পাহাড়ি ছড়ায় একটা নাইট হিরন বিলাপ করতে শুরু করেছে। তখনই অ্যান্ডারসন বুঝতে পারলেন জঙ্গলে সত্যিই রাত নেমেছে। তিনি এখন কুড়ের ভিতরে কিছুই দেখতে পাচ্ছেন না। মানুষ খেকোটা যদি এখানে আসে আর মরিটা সরিয়ে নিতে শুরু করে, তবে বাধ্য হয়ে তাকে টর্চ জ্বালাতে হবে। আর তখনই তিনি সমস্যাটার মুখোমুখি হবেন। অ্যান্ডারসন যখন টর্চ জ্বালাবেন, ওটার আলো কুড়ের ভেতরের বেড়ায় পড়বে, তারপর প্রতিফলিত হয়ে তার চোখে ফিরে আসবে। ফলে তার পক্ষে প্যারা ও মেঝের ফাঁক দিয়ে বা এর বাইরে দেখা সম্ভব হবে না। অর্থাৎ মানুষ খেকোটাকেই তিনি দেখতে পাবেন না। চিন্তাটা অ্যান্ডারসনকে অস্থির করে তুলল। তিনি তার অবস্থান বদলানোর সিদ্ধান্ত নিলেন। তিনি এখন কুড়ের ভিতর মরিটার যে অংশ আছে তার থেকে যতটা সম্ভব কাছে মেঝের উপর শুয়ে পড়তে পারেন। এটা তাকে বড় একটা সুবিধা দেবে। রাইফেলটা আগে থেকেই তার সামনের মাটিতে প্রস্তুত করে রাখা। বাঘটা আসলে তাকে শুধু ব্যারল ঘুরিয়ে ট্রিগার টিপতে হবে। মানুষকে কোটা কোনোভাবেই একটুও শব্দ না করে মরিটাকে কুড়ে থেকে বের করে নিয়ে যেতে পারবে না, কারণ গতকাল তালগোল পাকানো অভিযানে একটা বাঁশের প্রান্ত স্ত্রীলোকটার মৃতদেহের মাংসের ভিতর বিঁধে যায় এবং বাঘটাকে মরিটা নিয়ে যেতে হলে অবশ্যই এটাকে এই বাঁশ থেকে মুক্ত করতে হবে। চায়ের ফ্লাস্ক ও রাইফেলটা সঙ্গে নিয়ে অ্যান্ডারসন পেটে ভর দিয়ে খুব সাবধানে আস্তে আস্তে মরিটার কাছে পৌঁছে গেলেন। তারপর এটার পাশে শুয়ে পড়লেন। রাইফেলের বাটটা বগলের নিচে রেখে এটাকে এমনভাবে সামনের মেঝেতে শুয়ে রাখলেন, রাইফেলটার ব্যারেলের শেষ প্রান্তের সাথে বেড়ার নিচের উন্মুক্ত অংশের ব্যবধান থাকলো মাত্র কয়েক ইঞ্চি। এই সময় অ্যান্ডারসন তার কাঁধে ঠান্ডা শক্ত কিছুর একটা স্পর্শ পেলেন। এটা মরির পা। বোঝার সাথে সাথে তিনি মৃতদেহটা থেকে কয়েক ইঞ্চি দূরে সরে আসলেন। দীর্ঘ 3টে ঘন্টা পার হয়ে গেল, কিন্তু বাঘের দেখা নেই। ইতিমধ্যে ঘড়ির কাঁটা 10-এর ঘর অতিক্রম করেছে। বাঘ সাধারণত রাত 8টার কাছাকাছি কোনো এক সময় মরির কাছে ফিরে আসে। চিতাবাঘ ফেরে আরও আগে। অ্যান্ডারসন ভাবলেন মানুষ খেকো আর তার সঙ্গী সম্ভবত আজ আর কুড়োমুখ হচ্ছে না। তখনই মরির পা আবার তার কাঁধে স্পর্শ করল। তবে ঘটনাটা এখন আগের চেয়ে খারাপ, কারণ পাটা এই মুহূর্তে বেশ ভালোভাবেই নড়ছে। এটা এখন তার কাঁধ ছুঁয়ে থেমে যাচ্ছে না, আস্তে ধীরে সামনেও এগুচ্ছে। তিনি কোনো শব্দই শুনতে পাননি, কিন্তু পাটা আবারও নড়ছে। আতঙ্কে তার মাথার পিছনের চুলগুলো আপনা আপনি দাঁড়িয়ে গেল। অ্যান্ডারসন যখন আবার প্রাণ ফিরে পাওয়া বিভৎস ও ক্ষতবিক্ষত মৃতদেহটা থেকে দ্রুত সরে পড়বার কথা ভাবছেন, তখনই তার মধ্যে আবার স্বাভাবিক বিচার বুদ্ধি ফিরে আসলো। আর সমাধানে পৌঁছে যেতেই উত্তেজনায় তার শরীরটা কাঁপতে শুরু করলো। সেই সাথে অবিরাম ধারায় ঘাম তার মুখ থেকে নেমে আসছে। পা কিংবা তার মালিক জীবন ফিরে পায়নি, নিজের ক্ষমতায় নড়াচড়াও করে না। মানুষ খেকোটাই এটাকে নাড়িয়েছে। অ্যান্ডারসন কিছুই দেখতে পাচ্ছেন না, কাজেই রাইফেলের ব্যারেলটা সামনে ঠেলে দিয়ে অন্ধর মতো গুলি করার কোনো যৌক্তিকতা নেই। এটা কেবল ভয় পাইয়ে বাঘটাকে তাড়িয়ে দেবে।
মানুষ খেকোটা আবার কোথাও তার মরণাঘাত হানবে। অ্যান্ডারসন খুব বেশি হলে ওটাকে আহত করতে পারবেন, যা ওটাকে আরও ভয়ঙ্কর করে তুলবে। তাকে আগে নিশ্চিত হতে হবে কোথায় গুলি করছেন। এ সময় তিনি নখ আঁচড়ানোর মৃদু শব্দ শুনতে পেলেন। তার ডান পাশে খুব কাছাকাছি কোথাও শব্দটা হচ্ছে, তবে তিনি এখনও কিছু দেখতে পাচ্ছেন না। টর্চ জ্বালাতে গিয়েও অ্যান্ডারসন সিদ্ধান্ত বদলালেন, কারণ এখন টর্চ জ্বালালে ওটাকে তাকেই ধাঁধায় ফেলে দিতে পারে। এই এক মুহূর্তের জন্য তার মনে হলো তার জন্য জরুরি হলো নখ আঁচড়ানোর শব্দ কোথা থেকে আসছে এবং কে এটা করছে তা খুঁজে বের করা। তারপরই অ্যান্ডারসন বোকার মতো একটা কাজ করলেন। তিনি ভেবেছিলেন কোনো কিছু দেখতে না পেলেও চেষ্টা করলে আসলে কি ঘটছে তা অন্তত অনুমান করতে পারবেন। আর এটা মাথায় রেখেই তিনি তার ডান হাতটা খুব ধীরে ধীরে আঁচড়ের শব্দ লক্ষ্য করে বাড়াতে লাগলেন। তাকে বেশি দূর এগোতে হলো না। তার আঙুলের মাথাটা পশমি ও বলিষ্ঠ কিছু একটাকে স্পর্শ করল এবং পর মুহূর্তেই চারদিকে নরক ভেঙে পড়ল। মানুষ খেকোটা সম্ভবত গতকাল মরিটা বের করতে যে ঝামেলার মুখোমুখি হয়েছিল তা চিন্তা করে কিংবা মরিটাকে আরও ভালো করে আঁকড়ে ধরার চেষ্টায় তার থাবাটা বেড়ার নিচের ফাঁক দিয়ে ভেতরে ঢুকিয়ে দেয় এবং শক্ত কোনো অবলম্বনের জন্য হাতড়াতে শুরু করে। আর এই থাবার নড়াচড়ার সময় নখ আঁচড়ানোর শব্দটা হয়েছে, যা অ্যান্ডারসন শুনতে পেয়েছেন। এবং তার আঙুল যখন ওটা চামড়ায় স্পর্শ করলো, অশরীরী আত্মাদের সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ মানুষকে ওটা বুঝে গেল কুড়ের ভিতর জীবিত কিছু একটা আছে। একটা সাধারণ বাঘ এই মুহূর্তে নিঃসন্দেহে দ্রুত ছুটে পালিয়ে যেত, কিন্তু বেলান্দারের এই বিভীষিকাটা সাধারণ কোনো বাঘ নয়। প্রথম থেকেই এটা অস্বাভাবিক আচরণ করে আসছে, এবারও তার ব্যতিক্রম হলো না। প্রচণ্ড শব্দে গর্জন করে উঠে চোয়াল দিয়ে বেড়ার প্রান্ত কামড়ে ধরল ওটা। মানুষ খেকোটার এই অদ্ভুত আচরণ অ্যান্ডারসনের কাজটা সহজ করে দিল। অ্যান্ডারসনের সামনে বিশাল একটা গর্ত তৈরি হয়ে গেছে এবং তার টর্চের আলোয় ভীতিপ্রদ একটা বাঘের চেহারা ভেসে উঠল, যার মুখে এখনও বেড়ার চূর্ণ বিচূর্ণ অংশ লেগে আছে। মানুষ খেকোটা রাইফেলের নলের মাত্র কয়েক ইঞ্চির মধ্যে পেয়ে গিয়ে অ্যান্ডারসন আর দেরি করলেন না। .405 রাইফেলটা দিয়ে সরাসরি ওটার গলার উপরে গুলি করলেন। তারপর রাইফেলটা সহ গড়াতে গড়াতে বাঘটার কাছ থেকে যতটা সম্ভব দূরে সরে যেতে লাগলেন। তিনি যখন কুড়ের অন্য প্রান্তে পৌঁছে গেছেন, ততক্ষণে মানুষ খেকোটা ফাঁকের ভিতর শরীরটা ঢুকিয়ে দিতে পেরেছে, কিন্তু বাঘটার সামনে বাড়তে পারার আগেই তিনি সরাসরি ওটার মাথায় দুটো বুলেট ঢুকিয়ে দিলেন। মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকা প্রাণীটাকে এখানেই রেখে তিনি কুড়ের দরজার দিকে ছুটে গেলেন এবং কবাট খুলে লাফ দিয়ে বাইরে বেরিয়ে আসতেই আরও একটা ভয়ঙ্কর দৃশ্যের মুখোমুখি হলেন। এখানে আরও একটা বাঘ আছে, তার থেকে মাত্র ফুট 20 দূরে এবং অন্য কুড়েটার এক প্রান্তে। তবে ওটা মাটিতে পড়ে আছে এবং এখনও তার শরীর একটু একটু কাঁপছে। প্রায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শটগানের গুলিতে স্ট্যানলি এটাকে মেরেছেন। তার নিজের গুলির শব্দ আর প্রচণ্ড উত্তেজনার কারণে অ্যান্ডারসনে স্ট্যানলির গুলির শব্দ পাননি। একটু পর ডাক্তার অ্যান্ডারসনকে জানালেন তিনি মানুষ খেকোটার গর্জন এবং পরপরই অ্যান্ডারসনের প্রথম গুলিটার শব্দ শুনতে পান। তারপরেই কুড়ের বেড়া চূর্ণ বিচূর্ণ হওয়ার শব্দ তার কানে আসে। তাদের চুক্তির কথা ভুলে গিয়ে তিনি দৌড়ে বাইরে বের হয়ে আসেন এবং দ্বিতীয় বাঘটাকে দেখে দাঁড়িয়ে পড়েন। কয়েক গজ দূরে তার দিকে পাশ ফিরে এটা তার সঙ্গীকে দেখছে। নিশ্চিতভাবেই বাঘটা ঠিক বুঝতে পারছে না এখন কি করা উচিত তার। সময় নষ্ট না করে স্ট্যানলি সরাসরি ওটার হৃৎপিণ্ড লক্ষ্য করে শটগানের 2 ব্যারেল খালি করলেন। সাথে সাথে ওটা মারা গেল। অ্যান্ডারসনরা যেমন অনুমান করেছিলেন মানুষ খেকোটা একটা বাঘিনী, অপর বাঘটা তার পুরুষ সঙ্গী।
ভোর পর্যন্ত ত্যাগার্থীতে মানুষকে গোটার মৃত্যু উপলক্ষে প্রচণ্ড আনন্দ উল্লাস চলল। পরের দিন বেলান্দারে যখন সংবাদটা পৌঁছালো, তখন গর্বে বুদ্ধি আর যেন আর মাটিতে পা পড়ছে না। সেই কি সবচেয়ে সেরা জাদুকর নয়? তার মন্ত্রই কি মানুষকে গোটার মৃত্যু ডেকে আনেনি? তবে বুদ্ধিয়া যে খুশি হয়েছে তাতে সন্দেহ নেই। ওঝা হিসেবে তার নাম চারদিকে ছড়িয়ে পড়বে এবং ভবিষ্যতের অনাগত সব ভোজ ও উপঢৌকনের কথা চিন্তা করে সে আকণ্ঠ মদ পান করল। দুপুরে অ্যান্ডারসন যখন তাকে ধন্যবাদ জানাতে গেলেন, তখন সে মদের নেশায় বেহুশ। শেষ হলো বেলান্দারের বিভীষিকা। গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না। আর যদি আমাদের চ্যানেলের আরও গল্প পেতে চান, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এতে পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।